স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর আয়া মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 301-এর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। একের দাগে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান হলো সিলিকন। 2. বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো আয়নোস্ফিয়ার। 3. আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট। 4. বৈজ্ঞানিকেরা আন্টার্কটিকায় গবেষণার জন্য যান গ্রীষ্মকালে। 5. পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো 35%। 6. বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। 7. পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলে কালবৈশাখী। 8. দক্ষিণ ভারতের সবথেকে উর্বর মাটি হলো ল্যাটেরাইট মাটি। 9. ভারতে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় উত্তর পূর্বাঞ্চলে। 10. জলদাপাড়া হলো ভারতের একটি অভয়ারণ্য। এরপরে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1. বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে। 2. পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। 3. শীতকালে আন্টার্কটিকার আকাশে রংধনুর রঙের মতো আলোর ছটাকে মেরুজ্যোতি বলে। 4. নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে। 5. জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভবন পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয়। 6. উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। 7. উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি খাদার নামে পরিচিত। 8. ভারতের উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠতে দেখা যায়। 9. সর্পগন্ধা ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। 3-এর দাগে রয়েছে শুদ্ধ বা অশুদ্ধ বাক্যটি নিরূপণ করো। 1. মহাদেশ সঞ্চরণের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলের ম্যাগমার পরিচলন স্রোত, অশুদ্ধ। 2. আন্টার্কটিকা মহাদেশ একটি বিশাল উঁচু মালভূমি রূপে অবস্থান করছে, শুদ্ধ। 3. বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, অশুদ্ধ। 4. ভারতের মেঘালয় রাজ্যের শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, অশুদ্ধ। 5. ভারত পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে ছুঁচলো পাতাযুক্ত মোচার মতো নরম কাঠের গাছপালা জন্মায়, শুদ্ধ। 4-এর দাগে রয়েছে 2-1 কথায় উত্তর দাও। 1. ইউরোপের প্রধান পর্বতশ্রেণীর নাম কি? এটা হবে আল্পস পর্বতশ্রেণী। 2. পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে? প্রশান্ত মহাসাগর। 3. আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এরেবাস। 4. আগত সৌরবিকিরণের যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে কি বলে? কার্যকরী সৌরবিকিরণ। 5. 100% মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝায়? সম্পূর্ণ মেঘলা আকাশ। 6. ভারতে শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় তাকে কি বলে? পশ্চিমী ঝঞ্ঝা। 7. ভারতে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে? ল্যাটেরাইট মাটি। 8. ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে উঠেছে? ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। 9. কোন অরণ্যে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্যও রক্ষা করা হয়? ক্রান্তীয় চিরহরিত অরণ্যে। এরপর আমরা চলে আসছি 5-এর দাগে, যেখানে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. প্যানজিয়া ও প্যান্থালাসা কি? প্রায় 50 কোটি বছর আগে বর্তমানের সমস্ত মহাদেশগুলি একত্রে একটি অখণ্ড স্থলভাগ বা মহাদেশ হিসেবে ছিল। এই অখণ্ড স্থলভাগটিকে বিজ্ঞানীরা প্যানজিয়া নামে চিহ্নিত করেন। প্যানজিয়া বা অখণ্ড মহাদেশের চারদিকে প্রায় 50 কোটি বছর আগে বিরাট জলভাগ বা মহাসাগর ছিল। বিজ্ঞানীরা এই মহাসাগরের নাম দেন প্যান্থালাসা। পরবর্তী প্রশ্ন, মেরুজ্যোতি কি? আন্টার্কটিকা দক্ষিণ মেরু বা কুমেরু অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে বছরের 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে। এই রাত্রিকালীন সময়ে আকাশে সূর্যকে দেখা যায় না, অর্থাৎ 24 ঘন্টায় অন্ধকার থাকে। এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে বিভিন্ন রঙের আলোর ছটা বা প্রভা দেখা যায়, যাকে কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস বলে। এটি হলো মেরুজ্যোতি। পরের প্রশ্ন রয়েছে, সমষ্ণ রেখা কাকে বলে? পৃথিবীর একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। সাধারণত দিনের গড় সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতাকে অনুসরণ করে সমষ্ণ রেখা আঁকা হয়ে থাকে। 4-এর প্রশ্নে রয়েছে লু কি? গ্রীষ্মকালে প্রধানত উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যধিক শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়, একে লু বলা হয়। এই সময় লু প্রবাহিত অঞ্চলের উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়।
এরপরে আমরা 6 দাগের প্রশ্নে চলে আসছি, যেখানে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। 1. বিশ্ব উষ্ণায়ন কী? এর ফলাফলগুলি লেখো। যানবাহন ও শিল্প কলকারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস বাতাসে মিশে পৃথিবীর চারদিকে একটি আবরণ তৈরি করেছে। ফলে পৃথিবীতে তৈরি হওয়া তাপ পৃথিবীপৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে যেতে পারছে না। পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলেছে। এই ঘটনাই বিশ্ব উষ্ণায়ন নামে পরিচিত। গত 1 দশকে পৃথিবীর তাপমাত্রা প্রায় 0.8 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বিশ্ব উষ্ণায়নের ফলাফল। 1 নম্বর, উঁচু পার্বত্য অঞ্চল ও মেরু প্রদেশে সঞ্চিত বরফের গলনের মাত্রা বৃদ্ধি পাবে এবং সমুদ্রের জলতল অনেক উপরে উঠবে। ফলস্বরূপ নিচু উপকূল অঞ্চল জলমগ্ন হয়ে বসতি, কৃষিক্ষেত্র সমুদ্রের সঙ্গে মিশে যাবে। 2. বৃষ্টিপাতের বন্টনের বৈষম্য বৃদ্ধি পাবে, অর্থাৎ কখনো প্রবল বৃষ্টিপাত, আবার কখনো হয়তো বৃষ্টির অভাবে খরা দেখা দেবে। 3. মরুভূমির প্রসার ঘটবে। 4. শুষ্কপ্রায় অঞ্চলে জলের সংকট বৃদ্ধি পাবে। তো এই 4টে পয়েন্ট লিখলেই চলবে, বা অন্য পয়েন্টগুলো যদি তোমাদের সহজ মনে হয় তো সেগুলো তোমরা লিখতে পারো। তো দেখে নিও এখান থেকে। এর পরের প্রশ্নে রয়েছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে সংজ্ঞা। আবহাওয়া কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদিকে আবহাওয়া বলে। জলবায়ু কোনো অঞ্চলের কমপক্ষে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। বৈশিষ্ট্যে 2 নম্বর হচ্ছে স্থান। আবহাওয়া স্বল্প পরিসর স্থানের বায়ুমণ্ডলীয় অবস্থা। জলবায়ু বিশাল অঞ্চলের আবহাওয়ার গড় অবস্থা। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সময়। আবহাওয়া বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। জলবায়ু বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থা। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন। আবহাওয়া প্রতিদিন বা প্রতি ঘন্টায় বদলাতে পারে। জলবায়ু সহজে পরিবর্তন হয় না। 4টে পয়েন্ট লিখলেই চলবে। এরপর 3 দাগে রয়েছে অরণ্য সংরক্ষণ বলতে কী বোঝো। অরণ্য সম্পদের অপচয় বন্ধ করে সঠিকভাবে তার ব্যবহার করার পদ্ধতিকে অরণ্য সংরক্ষণ বলে। অরণ্যের গুরুত্ব বুঝতে পেরে মানুষ অরণ্য সংরক্ষণের দিকে নজর দিয়েছে। এর জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার কয়েকটি হলো। 1. বনসৃজন। নদী, রেললাইন, রাস্তা, খেলার মাঠ, বিদ্যালয়, পুকুর, ধর্মীয় স্থান সংলগ্ন এলাকায় বনসৃজন করা হচ্ছে, যা সামাজিক বনসৃজন নামে পরিচিত। 2 নম্বর হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রণ। বনভূমির নতুন চারাগাছ বাঁচানোর জন্য পশুচারণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। 3 নম্বর আইন প্রণয়ন। গাছ কাটা বন্ধ করার জন্য সরকার নতুন আইন প্রণয়ন করছে। 4 নম্বর প্রশ্নে রয়েছে উদাহরণসহ ভারতের নাতিশীতোষ্ণ অরণ্য ও লবণাম্বু অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। নাতিশীতোষ্ণ অরণ্যের বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, গাছগুলি সরলভাবে অনেক ওপর পর্যন্ত উঠে যায়। 2. গাছগুলিতে যাতে বরফ জমতে না পারে তার জন্য 1. গাছের পাতাগুলি সরু ও ছুঁচলো হয়। 2. গাছগুলি মোচার মতো দেখতে হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গাছগুলির কাঠ নরম ও কাগজ শিল্পে ব্যবহৃত হয়। আর লবণাম্বু উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, এই উদ্ভিদগুলি সমুদ্র উপকূলের লবণাক্ত জলকাদাযুক্ত নরম মাটিতে জন্মায়। 2. এই মাটিতে অক্সিজেন থাকে না বলে মূল মাটির উপরে উঠে এসে শ্বাসকার্য চালায়, একে শ্বাসমূল বলে। 3. নরম মাটিতে জোয়ার ভাটার টানে গাছ যাতে উপড়ে না যায় তার জন্য ঠেসমূল দেখা যায়। 4. এই উদ্ভিদ চিরসবুজ থাকে। 5. গাছগুলিতে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। 6. গাছের পাতা পাতলা ও ছোট হয়। এরপর আমরা 7 দাগে চলে আসছি। নিম্নলিখিত প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও। 1. পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। বায়ুমণ্ডলকে মোটামুটি 5টি স্তরে ভাগ করা হয়, যথা 1. ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে উপরে প্রায় 18 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত আছে। এই স্তরে ধূলিকণা, জলকণা থাকে বলে মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি হয়। 2 নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ার নামে পরিচিত। জলকণা, ধূলিকণা না থাকা এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি কিছুই হয় না। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের একটি স্তর রয়েছে। 3 নম্বর মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্তরটি মেসোস্ফিয়ার নামে পরিচিত। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। 4 নম্বর স্তরটি হচ্ছে থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের পরে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটিকে থার্মোস্ফিয়ার বলা হয়। এখানে গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে, তাই এই স্তরকে আয়নোস্ফিয়ারও বলা হয়। 5. এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 750 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি এক্সোস্ফিয়ার নামে পরিচিত। এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন প্রভৃতি থাকে। 2 দাগে রয়েছে পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও। সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের জন্যই পৃথিবীতে 3টি তাপমণ্ডলের সৃষ্টি হয়েছে, যথা 1 নম্বর হচ্ছে উষ্ণমণ্ডল। নিরক্ষরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা
23.5 উত্তর এবং দক্ষিণ দিকে মকরক্রান্তি রেখা 23.5 দক্ষিণ পর্যন্ত সমগ্র অঞ্চলটি উষ্ণমণ্ডল নামে পরিচিত। এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে এখানে সারা বছর বেশি উষ্ণতা থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। 23.5 উত্তর অক্ষাংশ থেকে 66.5 উত্তর অক্ষাংশ পর্যন্ত উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং 23.5 দক্ষিণ থেকে 66.5 দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এই দুটি অঞ্চলে সূর্যরশ্মি খুব তির্যক বা লম্বভাবে পড়ে না, তাই এই দুটি অঞ্চলে উষ্ণতা বা শীতের দাপট খুব একটা বেশি নয়। এরপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে হিমমণ্ডল। 66.5 উত্তর থেকে 90 উত্তর এবং 66.5 দক্ষিণ থেকে 90 দক্ষিণ, এই অঞ্চল দুটিকে হিমমণ্ডল বলে। এই দুটি অঞ্চলে সূর্যরশ্মি খুব তির্যকভাবে পড়ে, ফলে উষ্ণতার পরিমাণ খুবই কম থাকে, তাই এই অঞ্চল দুটি খুবই শীতল। উত্তর দিকের অংশটি উত্তর হিমমণ্ডল আর দক্ষিণ দিকের অংশটি দক্ষিণ হিমমণ্ডল নামে পরিচিত। এরপরে 3 দাগে রয়েছে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। আরবি মৌসুম শব্দের অর্থ হলো ঋতু। ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় তাকে মৌসুমি বায়ু বলে। ভারতের মধ্য দিয়ে 2 ধরনের মৌসুমি বায়ু প্রবাহিত হয়, যেমন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ও উত্তর পূর্ব মৌসুমি বায়ু। ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত মৌসুমি বায়ুর প্রভাবে হয়। এই বায়ুর প্রভাবগুলি হলো: 1 নম্বর, গ্রীষ্মের বৃষ্টিপাত। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় শাখা পশ্চিমঘাট হিমালয় পর্বত ও উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে বাধা পেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। গ্রীষ্মের শেষ দিকের সময়টি হলো বর্ষাকাল। জুন থেকে জুলাই মাস পর্যন্ত এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শরতের বৃষ্টিপাত। শরৎকালে উত্তর ভারতে সৃষ্টি হওয়া উচ্চচাপ অঞ্চল থেকে আগত বায়ুর সঙ্গে সংঘর্ষের ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রত্যাগমন করতে বাধ্য হয়। এই সময় বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের থেকে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শীতের বৃষ্টিপাত ও তুষারপাত। শীতকালে ভারতে শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় বলে বৃষ্টিপাত প্রায় হয় না। এই সময় বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারতের পূর্ব উপকূলে সামান্য বৃষ্টিপাত হয়। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শৈত্যপ্রবাহ ও তুষারপাত ঘটে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আর্দ্র ও শুষ্ক ঋতু সৃষ্টি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ও উত্তর পূর্ব মৌসুমি বায়ু দুটি বিপরীতধর্মী বায়ু হওয়ায় ভারতবর্ষে দুটি প্রধান ঋতু সৃষ্টি হয়েছে। এগুলি হলো আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। এছাড়া উষ্ণ ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত বলে ভারতের জলবায়ু উষ্ণ প্রকৃতির হওয়া উচিত, কিন্তু আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহের কারণে ভারতের জলবায়ুর গ্রীষ্মকালীন উষ্ণতার তীব্রতা ততটা হয় না। 5 নম্বর হচ্ছে কৃষিকাজের উন্নতি। ভারতের কৃষিকাজের উন্নতি মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল। অধিক বৃষ্টিপাতের ফলে ধান, পাট ও মাঝারি বৃষ্টিপাতের ফলে গম, আখ ও স্বল্প বৃষ্টিপাতের ফলে জোয়ার, বাজরা, ভুট্টা প্রভৃতি চাষ হয়। 6 নম্বর পয়েন্ট হলো মৌসুমি বায়ুর অনিশ্চয়তা। প্রতি বছর মৌসুমি বায়ু সঠিক সময়ে আসে না কিংবা বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, ফলে খরা সৃষ্টি হয় ও কৃষিকাজের ব্যাপক ক্ষতি হয়। অন্যদিকে মৌসুমি বৃষ্টিপাত অধিক হলে তা বন্যা সৃষ্টি করে এবং কৃষিকাজেরও ক্ষতি সাধন করে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে অরণ্য আমাদের বন্ধু, বক্তব্যটি ব্যাখ্যা করো। অরণ্যের উপকারিতা অপরিসীম। যেমন 1 নম্বর জ্বালানি কাঠ। অরণ্য থেকে প্রাপ্ত কাঠ সর্বত্র জ্বালানি রূপে ব্যবহার করা হয়। 2 দূষণ রোধ। বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন বায়ুতে যোগ করে অরণ্য আমাদের এবং পরিবেশকে রক্ষা করে। 3 মাটি ক্ষয় রোধ। উদ্ভিদ মাটিকে শিকড় দিয়ে আঁকড়ে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। 4 বৃষ্টিপাত। অরণ্য বাষ্পমোচনের সাহায্যে বাতাসে জলীয় বাষ্প দিয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং খরা নিয়ন্ত্রণ করে। 5 বন্যা নিয়ন্ত্রণ। মৃত্তিকা ক্ষয় কম হলে নদীতে মাটির সঞ্চয় কম হয়, ফলে নদী গভীর থাকে, বন্যা প্রকোপ হ্রাস পায়। 6 উপজাত দ্রব্য। মধু, মোম, গঁদ, রজন, আঠা, ধুনা, রবার প্রভৃতি নানা উপজাত দ্রব্য পাওয়া যায়। 7 বাস্তুতন্ত্রে ভারসাম্য বজায় রাখে। নানা কীটপতঙ্গ, বন্যপ্রাণীর আবাসস্থল এই অরণ্য তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। 8 শিল্প। কাষ্ঠশিল্প কাগজ শিল্পে কাঠ সরবরাহ করে। 9 ঝড়ের গতিবেগ হ্রাস পায়। বনভূমিতে বাধা পেয়ে ঝড়ের গতিবেগ অনেক কমে যায়, ফলে ক্ষয়ক্ষতি কম হয়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।